নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমরা মনের জানালায় যাদের পেয়ে গেছি তাদের সঙ্গে তো আমরা আলাপ করে নেব। আমরা পেয়ে গেছি বিচিত্রিতাকে। আসলে আমাদের বাঙালি জীবনে যেমন 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণ এবং উৎসবের সঙ্গে কিন্তু মিলেমিশে আছে আমাদের শিল্প এবং সংস্কৃতি, যা আমাদের জীবন ধারায় কিন্তু অনবদ্যভাবে মিশে আছে। আজকে আমরা এমন একটি গ্রুপকে পেয়েছি যারা কিন্তু শিল্প ও সংস্কৃতির একটা অন্যরকম ধারা বজায় রেখেছে এবং তারা সেই ধারাটাকে অব্যাহত রেখেছে। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছে বিচিত্রিতা। বিচিত্র স্বাদের আঙ্গিকে আমরা বিচিত্রিতাকে বরাবরই পেয়েছি, আজকে নিশ্চয়ই ভিন্ন স্বাদে পাবো, তাই তো? হ্যাঁ, আজকে যেখানে আমাদের ধর্ম নিরপেক্ষতা এবং নারী যে পীড়ন সেটা নিয়ে যে আমাদের আজকের কবিতা আলেখ্য বা গীতি আলেখ্য। দিদির সঙ্গে আমরা প্রথম আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন অর্পিতা মিত্র। অর্পিতা দি, আমরা একটু বিচিত্রিতার সঙ্গে আলাপ করে নেব। একদম। আমার পাশে আছে কল্যাণী সরকার, নমস্কার। সুদেব ব্যানার্জি, নমস্কার। চন্দ্রা রায়চৌধুরী, মণিমালা নন্দী, রূপা দত্ত চৌধুরী, মিঠু সাহা ও রোহিতাস্য ভট্টাচার্য। নমস্কার। এবং আবহে যারা আছেন সেই সমস্ত শিল্পীদের সঙ্গে আমরা একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন বেস গিটারে দীপন সিনহা দাদা, এবং অক্টোপ্যাডে আছেন আমাদের সঙ্গে দীপন রায়, এবং তবলায় সৈকত ব্যানার্জি। দাদা, আপনাদেরও আমি স্বাগত জানাচ্ছি। চলে যাব অর্পিতা দির কাছে। অর্পিতা দি, কি আছে আজকে আমরা জীবন্ত কিংবদন্তি কবি দেবেশ ঠাকুরের কবিতা নিয়ে আমাদের গীতি আলেখ্য সাজিয়েছি এবং সেটাই আমরা আজকে উপস্থাপনা করতে চলেছি। ওনার রচনা যেভাবে যুগান্তর এনেছে, আমি কিন্তু বিচিত্রিতাকেও বারবার পেয়েছি ভিন্ন স্বাদের ভিন্ন রকম জিনিসকে আমাদের সকলের সামনে তারা কিন্তু উপস্থাপন করেছে। বিচিত্রিতা নামের মধ্যেই বিচিত্রিতাটা আছে এবং সেটাই আমরা বারবার বিচিত্র রূপে দর্শকদের সামনে আনার চেষ্টা করে থাকি। একেবারেই। আজকেও নিশ্চয়ই তার অন্যথা হবে না। তাই দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে বকবক না করে আমরা কিন্তু বিচিত্রিতার কাছে চলে যাব। বিচিত্রিতার নিবেদন আমরা অবশ্যই শুনে নেব। শিল্প সংস্কৃতির অঙ্গনে সর্বজন বিদিত ও সর্বজন স্বীকৃত একটি নাম, যিনি নিজেই একটি প্রতিষ্ঠান, তিনি ডক্টর দেবেশ ঠাকুর। তিনি একাধারে কবি, বাচিক শিল্পী, নাট্যকার ও নাট্যাভিনেতা। কবিতার বিভিন্ন ক্ষেত্রে যেমন তার অবাধ বিচরণ, তেমনি তার কণ্ঠের জাদুর ছোঁয়ায় বিমোহিত শ্রোতাকুল। এই জীবন্ত কিংবদন্তিকে বিচিত্রিতার শ্রদ্ধাঞ্জলি কবিতা সংকলন ভারতবর্ষের মানচিত্রে নারীর জীবনগাথা। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য যে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহিকো শেষ। সগন গহন তমসা সহসা নেমে আসে যদি আকাশে, তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারত
আমার স্বপ্ন গো, তোমাতে আমি লোভিয়া জনম ধন্য হয়েছি, ধন্য গো, ধন্য হয়েছি, ধন্য গো। ছোটবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি? লেড পেন্সিলের শীষ হাতে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়। আরও ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল। স্বদেশবাবু ভূগোল শিক্ষক, তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেন্সিল দিয়ে একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে। একটা রেখা চিরে গেল লালন আব্বাস উদ্দিনের বুক, অন্য রেখাটা টানলাম গোলাম আলী নুসরাত ফতে আলীর হৃৎপিণ্ডের পাশ দিয়ে। এখন আমরা স্বদেশ আঁকি তার কাটাতে, আঁকতে আঁকতে হাতে আমার রক্তক্ষত। স্বদেশ মানে কাঁটার বেড়া, স্বদেশ মানে লেড পেন্সিল, স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত। রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে পাওয়া আমার ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহলে জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমার ভারতবর্ষ কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহার উদ্দিনের সঙ্গে শচীনের দৌড়। খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুম, মাঠটাকে আরো বড় করো, মাঠ আরো বড় করো। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাঠটাকে আরো বড় করা দরকার, আরো অনেক 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 বড়। দেবেশ ঠাকুর তার বিভিন্ন কবিতার মাধ্যমে ভারত মাতৃকার ছবি যেমন আমাদের হৃদয় গেঁথে দিয়েছেন, তেমনি তার লেখায় বারবার ফুটে উঠেছে নারীর জীবন আলেখ্য। পৌরাণিক নারী চরিত্ররা তাদের দুঃখ আক্ষেপ নিয়ে যেমন তার কবিতায় ধরা দিয়েছেন, তেমনি তিনি বর্তমান সময় মেয়েদের ভয় ভেঙে স্বপ্ন দেখাবার, আকাশ দেখাবার ডাক দিয়েছেন। তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র, অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে, যত অনার্য রমণীর প্রতিনিধি হিসেবে। পিতৃসত্য পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছ বনবাসের বিপন্ন জীবন। তোমার পতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামী। ধন্য তার মহত্ব, ধন্য তার পাতিব্রত্য, ধন্য তোমার ভাতৃপ্রেম, ধন্য ভ্রাতা লক্ষণ। তবু আমি তোমাকে ধিক্কার জানাই রাম রঘুমণি। তুমি তারকা নিধন করেছ, তার অপরাধ ছিল। স্বর্ণ মৃগবেশী মারীচকে মেরেছ, সেও রাবণের অনুচর। তুমি শূর্পণখার নিগ্রহ ঘটিয়েছ, তার দাবিও কিছু বেশিই ছিল। কিন্তু কিন্তু আমার স্বামী
একবার বুকে হাত দিয়ে বলো তো, কি তার অপরাধ? তিনি তোমার আর্যাবর্তে পদার্পণ করেননি, কোনো আর্যকে হত্যা দূরে থাক কেশাকর্ষণও করেননি। ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব নিতান্ত পারিবারিক, একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত। শুধু সুগ্রীবকে খুশি করতে, তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে, অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আরেক রমণীকে উপহার দিলে বৈধব্য। দূর থেকে কপট যুদ্ধে অঙ্গদকে বিযুক্ত করলে পিতৃ স্নেহ থেকে। কি অপরাধ বালির, তারার, অঙ্গদের? নীরব কেন আর্যাবর্তের শ্রেষ্ঠ পুরুষ? আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতন তোমায় ক্ষমা করব না রাম রঘুমণি। তো যে স্ত্রী উদ্ধারের জন্য তুমি আমায় দিয়েছ বৈধব্য, সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না। অঙ্গদ যেমন কৈশোরে হয়েছে পিতৃহীন, তুমিও সংঘাতে লিপ্ত হবে। আপন ঔরসজাত সন্তানের সঙ্গে সন্তান সুখ থেকে বঞ্চিত হবে। পত্নী থেকেও পত্নীহীন, সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাও দাও করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা। আমার না সবকিছু কেমন অর্থহীন মনে হয়। জোনাকির মতো ইচ্ছে আলো জ্বলছে নিভছে, অথবা বুদবুতের মতো গড়ছে ভাঙছে। যে বুদবুতের গায়ে সূর্যের আলো পড়লে কত রং খেলা করে, আমার কোন রং? এই সাদা থান, চারিদিকে সাদা অন্ধকার। আমি উত্তরা, বিরাট রাজকন্যা। পিতা, আপনারা বনপর্বের শেষে অজ্ঞাতবাস পর্বে যখন এলেন আমাদের গৃহে, আপনি তখন বৃহন্নলা। তখন কি জানতাম আপনি বীরশ্রেষ্ঠ তৃতীয় পাণ্ডব? যখন জানলাম তখন আমার পিতা আপনাকে প্রস্তাব দিলেন আমাকে বিবাহ করার জন্য। আপনি বয়সের কারণ দেখিয়ে আপনার পুত্রের সঙ্গে আমার বিবাহ দিলেন। আমার শ্বশ্রু মাতা, আপনার স্ত্রী সুভদ্রা দেবী, তিনি শ্রীকৃষ্ণের ভগিনী, যার মুখে বিবাহের দিন দেখেছিলাম এক বিষণ্ণ তির্যক রেখা। আমার স্বামী মাতৃগর্ভে বসে মাতুলের মুখে শুনেছিলেন চক্রবুহে প্রবেশ বিজ্ঞান। বহির্গমনের অভিজ্ঞান শোনা হয়নি, কারণ দেবী সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন। অতটুকু বালকের বিবাহ হলো। আমি হলাম অন্তঃসত্ত্বা, আর সেই বালককে কোন অভিজ্ঞানে পাঠানো হলো চক্রবুহে? আপনারা জানতেন না? আপনি বিশ্বরূপ দর্শন করেছেন, সেই আপনি জানতেন না? যিনি বিশ্বকে সৃজন করেন তিনিও জানতেন না? দুর্যোধন, দ্রোণ, জয়দ্রথের মতো সপ্তরথীর মাঝে এক হরিণ শাবক। কি নির্মম হত্যা! পাণ্ডব পক্ষের সব শিশু নিহত, নিহত দেবী দ্রৌপদীর 5 পুত্র। বংশে বাতি দিতে পাণ্ডবোত্তর যে দীপশিখা, সে আমার গর্ভে। শ্রীকৃষ্ণের অভিলাষ আমার গর্ভস্থ সন্তান হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা। আমার হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একটা প্রশ্ন করবেন পিতা? তিনি কি এই উপসংহারে চেয়েছিলেন দেবী সুভদ্রার পৌত্র রাজা হবে, অর্থাৎ শেষাবধি যাদব কুলাধিপতি? এ এক আশ্চর্য রাজনীতি। যিনি পঞ্চপাণ্ডবকে এতবার রক্ষা করেন, অথচ রক্ষা করলেন না নিজ ভাগিনেয়কে। শুনেছি আমার গর্ভস্থ সন্তানের নামকরণ হয়ে গেছে পরীক্ষিত। একটা অন্য রকম আমরা জিনিস আপনারা উপস্থাপন করলেন, একদম ভিন্ন আঙ্গিকে। আচ্ছা, এই যে বিচিত্রিতা, বরাবরই বিচিত্র জিনিসপত্রগুলো নিখুঁতভাবে তুলে ধরে, সেটা কিভাবে, কতটা, মানে এর যে ইন্সপিরেশনটা কোথা থেকে পান আপনি? এইখানে আমাদের সবার প্রতিদান আছে। এই যে আজকে যে স্ক্রিপ্টটা এই সংকলন করেছে কল্যাণী সরকার, নমস্কার।
আর পরিকল্পনা এবং পরিচালনা আমি করেছি, কিন্তু তাতে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সাহায্য তারা করেইছে। তাদের মতামত সবাইকে নিয়ে আমরা একসঙ্গে একটা কাজ করি এবং আমাদের সবারই যেখানে যার মনে হয়েছে যে না এই জায়গাটা এরকম করলে ভালো হয়, সেটাই সবাই মিলে করেছি। একটা গ্রুপ যেমনভাবে চলে, সবাই একসাথে হাতে হাত মিলিয়ে, এবং আমরাও সেটাই করেছি। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। আপনারা কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। ছোট্ট একটা বিরতির পর আপনারা দেখছেন মনের জানালা। আর মনের জানালায় আজকে আমরা পেয়ে গেছি বিচিত্রিতাকে। বিচিত্রিতার এবারের নিবেদনে কি থাকছে? এবারের নিবেদন মহাভারতের পরে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আসছি, এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সঠিক করেছিলেন কি করেননি তারই উত্তর খোঁজার চেষ্টায় আমরা রইলাম, আমরাও অপেক্ষায় রইলাম। শান্তিপুর ডুবু ডুবু, নদিয়াও ভেসে যায় প্রেমে। 24 বছর বয়সে তুমি ঘর ছেড়েছিলে বিশ্বম্ভর। প্রেম দিয়ে ভক্তিরসে গৌর ভাসালে তুমি, ভাসালে বৃন্দাবন নীলাচল সমগ্র ভারত। নিষ্কাম প্রেমে ডুবল স্থাবর জঙ্গম, বাকি রইল বিষ্ণুপ্রিয়া। শুষ্ক রুগ্ন বিপন্নলতার মতন মরু রাজ্যে একা একা ফুল্ল মল্লিকার মতন পুষ্পিত হতে পারত এক বিন্দু ভালোবাসা পেলে। বিশ্বম্ভর, তুমি কি বিষ্ণুপ্রিয়াকে কোনোদিনও ভালোবেসেছিলে? হয়তো অগ্রজ বিশ্বরূপের মতন ঘর ছাড়তে সন্ন্যাসী হল। কারণ তোমার মাতামহ দাপুটে নীলাম্বর চক্রবর্তী দৈহিত্রকে সংসারে ফেরাতে, তাকে ঘরের মায়ায় বাঁধতে বিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তোমার বোধহয় তাতে আপত্তি ছিল, তাই না? জীব উদ্ধারের নেতা গৌরাঙ্গ সুন্দর নীলাচল থেকে তোমার পার্শ্বদ জগদানন্দকে প্রতি বছর পাঠাতে তোমার জননীর খোঁজ নিতে, শান্তিপুরে গিয়ে অদ্বৈতের খোঁজ নিতে। আর বিষ্ণুপ্রিয়া সেই মূর্তিমতী অসহায় একাকিত্ব। কোনোদিন অদ্বৈতর কাছে জানতে চেয়েছো নিমাই কেমন আছে বিষ্ণুপ্রিয়া, তোমার বিবাহিতা স্ত্রী? জগৎ উদ্ধারকারী প্রেমময় গৌরাঙ্গ সুন্দর ভবসাগরের মাঝে তোমার নৌকায় কত লক্ষ পাপী তাপী উদ্ধার হলো। কৃষ্ণাবতার পতিত পাবন বিষ্ণুপ্রিয়ার জন্য একটুখানি স্থান কি কোথাও ছিল না? তুমি আমায় দেখিয়েছিলে সোনার আকাশ, পদ্মপাতায় ফলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় জানলাম আমি শুধু কারো স্ত্রী নই, কারো পুত্রবধূ নই, আমি একজন সম্পূর্ণ মানুষ, আমি রাজেন্দ্র নন্দিনী। অবলা সরলা কুলবালা থেকে আমার নারী হওয়া, আমার মানুষ হওয়ার শুরু। আর তুমি আমার দর্পণ, যাতে নিজেকে দেখেছি আমি দাসী নই। আমি ব্রজ রাজেশ্বরী। আমি রুক্মিণীর বেশবাস জানি না, জাম্বুবতীর প্রেম জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে, নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো।
এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি নব সাজেরে। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি নব সাজেরে। মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের স্বপ্ন দেখাও, মেয়েরা স্কুলে যাক, মেয়েরা বিমান চালাক, মেয়েরাই ভুবন মালা, মেয়েরাই হয় মালালা। সুনিতা কল্পনাতে মহাকাশ থাক দুহাতে, দামিনী গুড়িয়া নয়, মেয়েরাই বিশ্ব বিজয়। মেয়েদের বাঁচতে শেখাও, মেয়েদের আকাশ দেখাও, মেয়েদের বাঁচতে শেখাও, মেয়েদের আকাশ দেখাও। হে সমাজ, লজ্জা বাঁচাও, মেয়েদের ভয় ভেঙে দাও। মেয়েরাই শক্তিরূপা, এগিয়েই দেখুক দুপা। খুলে দাঁড় আকাশ দেখাও, মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের ভয় ভেঙে দাও। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বহ্নি শিখা। দিকে দিকে মিলিত বলে লিহান রসনা, নিচে চলো উন্মাদিনী দেখব শোনা। দিকে দিকে মিলিত বলে লিহান রসনা, নিচে চলো উন্মাদিনী দেখব শোনা। জাগো হতভাগিনী দর্শিতা নাগিনী, জাগো হতভাগিনী দর্শিতা নাগিনী। বিশ্ব দহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা। ভীষণ অপূর্ব একটা, কি বলবো আমি ভাবতে পারছি না, এত ভালো স্ক্রিপ্ট, এত ভালো বলা, ভীষণ মন ছুঁয়ে গেল দিদি। আর সব থেকে বড় কথা, আমাদের জেগে উঠতে হবে। একদম, আমরা যে যেখানে থাকি আমরা নতুনভাবে জেগে উঠবো, নতুন সূর্য দেখব আমরা, একদম। এবং নতুনভাবে আমরা জীবনের দিকটাকে উন্মোচন করব এবং সেইভাবেই আমরা এগিয়ে চলব। আমরা শক্তিধারিণী, আমাদের সেই শক্তি নিয়ে আমরা আগামী প্রজন্মকে কিছু দিয়ে যাব একেবারেই। আর সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আপনাদেরও আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু দেওয়ার। আপনাদের থেকেও অনেক কিছু পাই আমরা, আপনাদের প্রত্যেকটা ইন্সপিরেশন আমাদের আরও ভালো ভালো কিছু কাজ করার রসদ যোগায়। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে আগামী এপিসোডে। আপনারা ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন মনির জানালা। নমস্কার।